বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি প্রথম বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নির্মিত উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষা বিষয়ক আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শুরু করছি উত্তর বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছেদ ফল ও শাকসবজি সংরক্ষণ। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মিলন মিয়া, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, উত্তর বাংলা কলেজ, কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থী, আলোচনার শুরুতে আমরা আজকের আলোচ্য সূচি দেখে নেই। ফল পচনের কারণ ও লক্ষণ, ফল ও শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা, ফল সংরক্ষণের পদ্ধতি, ফল ও সবজি বাজারজাতকরণ এবং শাকসবজি সংরক্ষণের আগে করণীয় কি তা নিয়ে আলোচনা করব। প্রথমে জানব ফল পচনের কারণ। ফল পচনের অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম হল জীবাণু দ্বারা সংক্রমণ। ব্যাকটেরিয়া ও ছত্রাক জীবাণু বংশবৃদ্ধির জন্য আমিষ, শর্করা, তেল, লবণ ও ভিটামিন প্রয়োজন। এসব উপাদানের প্রয়োজনে এরা ফলকে আক্রমণ করে। জীবাণুগুলো খাবারকে তাদের শরীরের কাজে লাগিয়ে খাবারকে দ্রুত পচনে সহায়তা করে। এবার পোকামাকড়ের উপস্থিতি, তেলাপোকা, ইঁদুর ইত্যাদি সংরক্ষিত ফলে ক্ষত সৃষ্টি করে। সেই সব ক্ষতের মধ্য দিয়ে জীবাণুগুলো আক্রমণ করে এবং ফল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাপমাত্রা ও আর্দ্রতা, ফল পচনে আর্দ্রতা ও তাপমাত্রার ভূমিকা অত্যাধিক। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন আর্দ্রতায় ফল তাড়াতাড়ি নষ্ট হয়। এছাড়া পরিবহনের সময় দ্রুত পচনশীল ফলে পচন ধরতে পারে। এ সময় ঝাঁকুনি, আঘাত বা চাপা পড়ে অনেক ফল নষ্ট হয়ে যায়। সময় মতো সংগ্রহ না করা, উপযুক্ত সময়ে গাছ থেকে ফল সংগ্রহ করা উচিত। সঠিক সময়ে ফল সংগ্রহ করতে না পারলে বিপুল পরিমাণে ফল নষ্ট হয়ে যেতে পারে। যেমন কলা এবং আম পাকার পূর্বেই সংগ্রহ করতে হয়। এরপর প্রক্রিয়াজাতকরণের সময়, ফল সংগ্রহের পর ট্রাকে বা যানবাহনের সময় অথবা প্রক্রিয়াজাতকরণের সময় যেমন গ্রেডিং, প্যাকেজিং ও লেবেলিং করার সময় অনেক সময় ফল আঘাত লাগে। আঘাত লাগা স্থানে জীবাণু আক্রমণ করে ফল পচে যেতে পারে। ফল পচনের লক্ষণসমূহ কি আমরা সে সম্পর্কে জানব। ফল পচনের লক্ষণসমূহের মধ্যে আছে ফল থেকে দুর্গন্ধ বের হয় এবং অবাঞ্ছিত রস বের হয়। ফলের গায়ে সাদা ও ছাইয়ের মতো আবরণ পড়ে, যা জীবাণুর আক্রমণে হয়ে থাকে। ফলের গায়ে অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত আঘাতের চিহ্ন দেখা যায়। ফলের গায়ে কোনো গর্ত বা ছিদ্র পরিলক্ষিত হয়। ফল স্বাভাবিক নিয়মে না পেকে অস্বাভাবিকভাবে দ্রুত পচে যায়। খোসা ফলের সাথে হালকাভাবে লেগে থাকে। ফল বা সবজির স্বাদ পরিবর্তন হয় বা তিক্ত হয়। ফল ও সবজির রং পরিবর্তন হয়। এছাড়া ফল ও সবজির ওজন বেড়ে যায়। আমরা এবার সেই ফল ও শাকসবজির সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। আমাদের দেশে মৌসুম ভিত্তিক বিশেষ কিছু ফল ও শাকসবজি উৎপাদিত হয়, যেগুলো প্রয়োজনের তুলনায় বেশি সংরক্ষণের প্রয়োজন হয়। চাহিদার তুলনায় অতিরিক্ত ফল ও শাকসবজি পচনের এবং অন্যান্য অপচয়জনিত ক্ষতি থেকে রক্ষার জন্য সংরক্ষণ করা অতীব জরুরি হয়। আমাদের শরীরের ভিটামিন ও খনিজ পদার্থের অভাব পূরণের জন্য প্রতিদিন প্রায় 200 গ্রাম ফল বা সবজি খাওয়া দরকার। এর জন্য ফল ও সবজি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। দেশের রপ্তানি আয়ের পরিমাণ বাড়ানোর জন্য বর্তমানে ফল ও সবজি সংরক্ষণ করা খুবই জরুরি। শিল্পের কাঁচামাল হিসেবে ফল ও শাকসবজি সংরক্ষণ করা প্রয়োজন। ফল ও সবজি দ্রুত পচনশীল, তাই এদের সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। উৎপাদনকারীদের সঠিক মূল্য পাওয়ার জন্য মৌসুমী ফল ও সবজি সংরক্ষণ করা অতীব জরুরি।
প্রক্রিয়াজাত শিল্প হিসাবে ব্যবহারের জন্য ফল ও শাকসবজি সংরক্ষণ করা প্রয়োজন। সংরক্ষিত ফল ও শাকসবজির ব্যবসা বাণিজ্য করে বহু মানুষের কর্মসংস্থান করা সম্ভব। ফল ও সবজি সংরক্ষণের মাধ্যমে আমরা সারা বছর সেসবের চাহিদা পূরণ করতে পারি। আমরা এবার ছক আকারে ফল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা নিব। যেমন টাটকা অবস্থা সংরক্ষণ। কিছু কিছু ফল আছে যেগুলোকে টাটকা অবস্থায় সংরক্ষণ করা জরুরি হয়। আবার কিছু ফল আছে শুকিয়ে সংরক্ষণ। শুকিয়ে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকে, যেমন বড়ইকে শুকিয়ে সংরক্ষণ করতে পারলে দীর্ঘদিন ভালো পাওয়া যায়। প্রক্রিয়াজাতকরণ পদ্ধতিতে আমরা সংরক্ষণ করতে পারি। এছাড়া তাপ প্রয়োগের সাহায্যে, তাছাড়া রাসায়নিক দ্রব্যের সাহায্যে আমরা ফলকে, যেমন ফরমালিন এমন একটি রাসায়নিক দ্রব্য যেটি আইনগত নিষিদ্ধ হলেও এটি ফল সংরক্ষণে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া অতিরিক্ত চিনি ব্যবহার করে আমরা ফল সংরক্ষণ করতে পারি, জৈব অম্লের সাহায্য করতে পারি। তেল ব্যবহার করে, যেমন বিভিন্ন আচার, জ্যাম, জেলি তৈরি করে, জলপাই ইত্যাদিতে তেল দিয়ে আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি, খেতে পারি। ফ্রিজিং পদ্ধতিতে রাখতে পারি। হিমাগার পদ্ধতিতেও আমরা আলু সহ বিভিন্ন সবজি সংরক্ষণ করতে পারি। এছাড়া মোম আবৃত করেও আমরা ফল ও শাকসবজি সংরক্ষণ করতে পারি। এবার ফল ও সবজি বাজারজাতকরণের গুরুত্ব কি, আমরা সে বিষয়ে আলোকপাত করব। ফল ও শাকসবজি পচনশীল বলে এর বাজারজাতকরণ খুবই স্পর্শকাতর। এগুলো মৌসুমের প্রায় প্রচুর উৎপাদন হয় ও দাম কম থাকে। এই অবস্থায় বাজারজাতকরণ সুষ্ঠু না হলে কৃষক তার ন্যায্য মূল্য না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বাজারজাতকরণ সুষ্ঠু হলে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তা সকলেই লাভবান হবে। এই কাজের জন্য ফল ও শাকসবজি গাছ থেকে সংগ্রহ করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। থেতলানো, কাটা, ক্ষত বা অপরিপক্ক ফল শাকসবজি বাছাই করতে হবে। এরপর ছোট বড় গ্রেডিং করে পৃথক পৃথক করে রাখতে হবে। প্যাকেজিং নির্ভর করে পণ্যটি কতদূর এবং কোন মাধ্যমে যাবে এর ওপর। পরিবহনের সময় ফল বা শাকসবজি যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। শীতকালে একটানা 12 ঘন্টা এবং গরমের সময় 8 ঘন্টার বেশি যানবাহনে ফল শাকসবজি রাখা যাবে না। যানবাহন গন্তব্যস্থলে পৌঁছালে প্যাকেটের বস্তা বা ঝুড়ির মুখ খুলে দিয়ে ঠান্ডা স্থানে রাখতে হবে। ফল ও শাকসবজি সংগ্রহ করার পর ঠিকমতো বাজারজাত করতে না পারলে চাষিগণ ক্ষতিগ্রস্ত হন। কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সুষ্ঠু ফল ও সবজি বাজারজাতকরণের কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। এরপর ফলে চাষিরা উৎপাদিত ফল ও সবজির সঠিক মূল্য পায় না। অপরদিকে ভোক্তাদের অধিক মূল্য দিয়ে সেই সব ফল সবজি কিনতে হচ্ছে। বাজারজাত ব্যবস্থায় বিভিন্ন প্রকার ত্রুটি, যেমন দালাল, ফড়িয়া ইত্যাদি মধ্যস্বত্ব ভোগকারীরা, তাদের প্রভাব, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাব, ফল ও সবজি সুষ্ঠু প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার অভাব এবং গুদামজাতকরণের অভাবের কারণে ফল ও শাকসবজি সঠিক বাজারজাতকরণ করা সম্ভব হচ্ছে না। আমরা এবার বাজারজাত ব্যবস্থা উন্নতিকরণের জন্য আমরা কি কি করতে পারি সে বিষয়ে আলোচনা করব। যেমন চাষিদের সমবায়ের মাধ্যমে আমরা সংঘবদ্ধ করতে পারি। ফল ও সবজি চাষে কৃষি ঋণের ব্যবস্থা করতে পারি। উৎপাদন এলাকার সাথে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। বাস, রেল, স্টিমার ইত্যাদিতে হিমাগারের ব্যবস্থা করতে হবে। দালাল, ফড়িয়া ইত্যাদি মধ্যস্বত্বকারীদের বিলোপ করতে হবে। এগুলো ক্রয় বিক্রয় মূল্য দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশনের ইত্যাদিতে প্রচারের ব্যবস্থা রাখতে হবে। ফল ও সবজি বহনকারী যানবাহন সমূহকে হরতাল, ধর্মঘট ইত্যাদির বাইরে রাখতে হবে। ফল ও সবজিজাত দ্রব্য যেমন জ্যাম, জেলি, স্কোয়ামাস ইত্যাদি উৎপাদনের কারখানা প্রতিষ্ঠা করতে হবে। ফল বাছাই ও গ্রেডিং করার পদ্ধতি চালু করতে হবে এবং ফল প্যাকিং ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে। তবেই আমরা সঠিক বাজারজাত ব্যবস্থা উন্নতি করতে পারব। আমরা এবার আলোচনা করব শাকসবজি সংরক্ষণের আগে কি কি করণীয় থাকে। শাকসবজি সংরক্ষণের আগে অনেকগুলো বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, যেমন পরিষ্কারকরণ। শাকসবজি সংগ্রহের পর ধুলাবালি, কাদা ইত্যাদি দূর করার জন্য পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। তাছাড়া
শাকসবজি পচে যাওয়া, বিবর্ণ, রোগা ও পোকাক্রান্ত অংশ কেটে ফেলতে হবে। এরপর গ্রেডিং বা শ্রেণীভুক্তকরণ। অপুষ্ট, আঘাতপ্রাপ্ত, পোকাক্রান্ত সবজি সংরক্ষণ করা ঠিক নয়। তাই পুষ্টতা এবং আকার অনুযায়ী সবজিগুলোকে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করে নিলে এদের সংরক্ষণ ক্ষমতাও অনেক বৃদ্ধি পায়। এবার ঠান্ডাকরণ। সংগ্রহের পরেই ঠান্ডা স্থানে বা ছায়াযুক্ত স্থানে, যেখানে আলো বাতাস চলাচল করে, এমন জায়গায় রাখতে হবে। এছাড়া বরফ পানিতেও আমরা শাকসবজি সংরক্ষণ করতে পারি। এরপর কিউরিং। কাটা বা আঘাতপ্রাপ্ত কন্দ জাতীয় সবজির কাটা স্থান শুকিয়ে রোগমুক্ত করাকে কিউরিং বলে। এবার তেল মাখানো। বেগুন, শসা, টমেটো, বেল, পেঁপে ইত্যাদি সবজিতে তেল মাখলে সংরক্ষণের সময় পানি ক্ষয় অনেকটা কমে যায় এবং সবজি উজ্জ্বলতাও বেড়ে যায়। এরপর শোধন। মাঠ থেকে সবজি সংগ্রহের পর ওগুলোতে কোনো জীবাণু যাতে আক্রমণ করতে না পারে সেজন্য নানা রকম জীবাণুনাশক স্প্রে করতে পারি। আর আমরা এভাবেই শাকসবজি সংরক্ষণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মধ্য দিয়ে শেষ হলো তোমাদের জন্য নির্মিত আজকের কৃষি বিষয়ক অনলাইন ক্লাস। আশা করছি আজকের শাকসবজি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি নিয়ে তোমরা জানতে পেরেছো এবং সেগুলোকে তোমাদের পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে পড়লে আগামী পরীক্ষায় ভালো করবে সে প্রত্যাশা করছি। এখন তোমাদের বাড়ি কাজগুলো দেখে নিচ্ছি। বাড়ি কাজে আছে ফল পচনের কারণ ও লক্ষণগুলো লিখবে, ফল ও শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা লিখবে এবং ফল ও সবজি বাজারজাতকরণ সম্পর্কেও লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করলে সেজন্য তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আশা করছি কৃষি বিষয়ক আর নতুন কোনো টপিকস নিয়ে আগামী ক্লাসে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় করোনাকালীন মুহূর্তে সকল স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত পড়াশোনা করবে এবং ভালো থাকবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।